যাই হোক কি প্রশ্ন করছিলেন রাত্রি যাপনের বিষয়টা। তো রাত্রি যাপনের বিষয়টা হলো যে আমি ভ্রমণে বের হওয়ার আগে ভ্রমণ বিষয়ের যে বইগুলো আছে ওইগুলো পরে আমি মানসিকভাবে যে প্রিপারেশন মাইন্ডসেট ওটা আমি তৈরি করে নিয়েছি। যেমন ধরেন আমি রবিনসন ক্রুসো পড়েছি, জুল ভার্নের ৮০ দিনে বিশ্বভ্রমণ পড়েছি। আবার আমাদের যে বাঙালি প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার আপুর হলো সবচেয়ে প্রিয় বই জুল ভার্নের ৮০ দিনে বিশ্বভ্রমণ বইটা, মানে ৭৭ পৃষ্ঠা বইটা। উনি যে এভারেস্টে জয় করলেন ওই বইটা ওনার ছিল বিশেষ অনুপ্রেরণা ছিল। তারপরে ধরেন জুনায়তন চক্রের যে গালিবাড়ির ভ্রমণ ৪০০ পৃষ্ঠার বইটা আমি পড়েছি। আবার ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রী বা ট্রাভেল অফ মার্কেবল এই বইগুলো আমি পড়েছি। পড়ার মাধ্যমে আমার যে মানসিকভাবে যে প্রিপারেশন বা চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এগুলো আমি আমার আগে পড়া ছিল। স্পেশালি রবিনসন ক্রুসো বই পড়ে আমি অনুপ্রাণিত হলাম যে আমি কোথাও টাকা দিয়ে রাত্রি যাপন করবো না। তো বইটার মধ্যে আমরা দেখি যে উনি একটা দ্বীপের মধ্যে ২৮ বছর সার্ভাইভ করে। তো আমার সাথে তো এখনও ব্যাড ফিটিং আছে, আমি এখনও কোথাও টাকা দিয়ে ভ্রমণকালীন রাত্রি যাপন করি না। তাহলে কী হলো, ভ্রমণকালীন যে টাকা দিয়ে আমাদের যেটা খরচ ওইটা কিন্তু আমার লাগতেছে না। তো আমি কোথায় থাকি আপনারা প্রশ্ন করতে পারেন। তো যেখানে রাত হয় আমি তো বই পড়ার আন্দোলন করেছি। জেলা শহরে থাকলে আমি ডিসি সাহেবের মাধ্যমে সার্কিট হাউসে থাকতাম, সরকারি যে বা ভবনগুলো ছিল ওইগুলোতে থাকতাম। আবার ধরেন সব জায়গায় তো পরিচিতি নাই, তখন আমি অনেক জায়গায় যে মসজিদে থাকতাম, মসজিদের বারিন্দায় পেয়েছি, মশার কামড় খাইলাম। এইভাবে মানে আরও ভয়াবহ জায়গার মধ্যে এভাবে সাংবাদিকের বাড়িতে, কোনো শিক্ষকের বাড়িতে, এভাবে আমার টাকার মতো বৈচিত্র্য ছিল। এটা একটা মজার একটা অভিজ্ঞতা নিলাম সেই টাকাটা। আর খাওয়া দাওয়াটা হলো নিজের সরকার, এখানে আমার কিছু টাকায় গিয়েছি। তাছাড়া ৬৪ জেলায় যে বন্ধু বান্ধব তাদের মাধ্যমে খাওয়া দাওয়া হয়ে যায়। আজকে যে রংপুর ছিলাম, এখানে শিক্ষকের একটু কাছেই ছিলাম, বা আপনাদের যে ভার্সিটির ভাই বললো যে আমার সাথে তুমি থাকতে পারো, ওইভাবে আর কি হয়ে যায়। আপনি আরও ৪ দিন ভ্রমণ। হ্যাঁ ভাইয়া, ৬৪ জেলার মধ্যে কোন জেলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আসলে আমার কাছে কোন জেলার মানুষ বেশি আন্তরিক, তো এই ক্ষেত্রে আমি রংপুরের আমার জিম্মিমুড়ি আমরা বলবেন না যে আমি রংপুরে আছি বলে আমি বলতেছি। রংপুরের মানুষের যে সাধারণ মানুষের মধ্যে যে আন্তরিকতা আমি দেখেছি, এটা আমি আসলে অন্য কোথাও মধ্যে আসলে দেখি। যেমন কীভাবে এই যে এখানে আসলাম, আমি আসার পরে এই রাত্রে আমি মসজিদে থাকার চিন্তা ভাবনা করতেছি বা আশেপাশে মাদ্রাসা আছে কিনা। এক লোক উনি জানলো যে আমি ৬৪ জেলা ভ্রমণ করছি এবং আমাকে টিভিতে দেখাচ্ছি, উনি জানলো। উনি আমাকে বললো, আমাকে ডাইরেক্ট চলেন আমার বাড়িতে। আবার মজার বিষয় হলো যে উনি কৃষক মানুষ, ওনার ছেলে আবার ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছে, মানে খুব ভালো ছাত্র আর কি, জানেন তো ঢাকা ইউনিভার্সিটিতে। আবার ধরেন আমি আমার গতবারের অভিজ্ঞতা হলো যে রাত হলো ২৮ মাইল ২৭ মাইলে যে দিনাজপুর এলাকায় মশলা বিক্রেতা। আমি বললাম যে রাতটা আমি থাকতেছি, আমি তো এই বিষয়। উনি আমাকে নিয়ে গেলেন মানে ওনার এই যে ছোটোখাটো বাড়িতেই। এইভাবে আর কি রংপুরের মানুষ, সাধারণ যে মানুষ, সের মধ্যে আমি যে ভালোবাসাটা পাইছি বা তাদের যে সব মিলিয়ে আমার কাছে দারুণ লাগছে। আর ধর্মের যে বিশ্বাসটা, ওই দিন ওই লোক আমাকে বলতেছে যে আল্লাহ নাকি আমাকে পাঠাইছে, মানে তা না হলে উনি কেন বাজারে যাবে আর আমার সাথে কেন দেখা হবে। তো এইটা আমার কাছে খুবই মজা লাগছে আর কি। আর এমনিতে সেন্ট মার্টিন আমার কাছে স্পেশাল ভালো লাগছে। সেন্ট মার্টিনে আমি ছিলাম ৩ দিন। সেন্ট মার্টিনে মজার একটা গল্প এটা শেয়ার করতে পারি। এটা হলো যে আমার চিন্তা ভাবনা ছিল যে বই লেখা, আমি ওইটা লিখতে পারি না কারণে নেক্সটে ওইটা আমি লিখবো। সেন্ট মার্টিন আপনারা গিয়েছেন এখানে কেউ? আপনি গেছেন না? একজন গেছেন। তো সেন্ট মার্টিন আমার অভিজ্ঞতা হলো যে সেন্ট মার্টিন আমি যেহেতু বই লিখবো, এখানকার যে মানুষরা আছেন সেন্ট মার্টিনে তাদের জীবনযাপন আপনারা জানেন, এটা সাগরের মাঝখানে একটা দ্বীপ। তো এখানকার মানুষদের জীবনযাপন কিন্তু ওই সাগর কেন্দ্রিক। সাগর থেকে তারা মাছ ধরে ওই মাছ বিক্রি করে তাদের রুটি রোজগার, তাদের ওই ব্যবস্থাটা হয়ে আর কি। তো আমার মনে হলো আমি যেহেতু বই লিখবো, আমি ওই অভিজ্ঞতাটা, তাদের জীবনযাপনটা সরাসরি ওইটা আমি পর্যবেক্ষণ করতে চাই। তারা যে প্রতিদিন যে সার্ভাইভটা করে, যে সংগ্রামটা করে, ওইটা আমি সরাসরি নিতে চাই। তো ওইখানকার আমি এক বাইকে প্রস্তাব দিলাম যে আপনাদের সাথে আমাকে মাছ মারতে নিয়ে যান সাগরের মধ্যে ডিঙ্গি নৌকায়।
তো উনি বললেন যে আপনি পর্যটক মানুষ যে আপনি পুলিশ থেকে ইয়ার্ড নিয়ে আসেন, তাহলে আপনাদেরকে নেওয়া যাবে আর কি। তো আমি ওই দিন ছিলাম সেন্ট মার্টিনে ছিলাম, যে হুমায়ুন আহমেদের যে সমুদ্র বিলাস, যে ওনার যে একটা বাসভবন আছে যে তৈরি করছে, যার বাবার কাছ থেকে উনি ওই জমিটি কিনে ওইটা করেছে, আমি তার মাধ্যমে তার মেহমান ছিলাম আর কি। তো আমি আয়াজ ভাই ওনাকে আমি বললাম যে আমি তো বই লিখবো, আপনারা আমার সাথে নিয়ে যান। তো সব মিলে উনি আমাকে নিয়ে গেল। এখানকার মজার গল্পটা হলো যে আমরা বিকাল ধরেন 3টার সময় রওনা দিয়েছি। আমরা তারপরে 3-4 ঘন্টা চালিয়ে আমরা মাছ 3-4 ঘন্টা একটা নৌকা চালিয়ে যতটুকু যাওয়া যায় মাছ সমুদ্রে ধরে মোটামুটি আমরা সমুদ্রের গভীরতায় আমরা গিয়েছি। তো ওইখান থেকে সমুদ্রের মাঝখান থেকে আমি শেষ বিকেলে সূর্যাস্তটা দেখলাম। তো এটা ছিল আমার জীবনের সেরা সূর্যাস্ত দেখার। সমুদ্রের মাঝখানে সূর্যটা ডুবছে একদম লাল টকটকে, মানে এটা আমার দেখার সবচেয়ে জীবনের সেরা সূর্যাস্ত। তারপরে ধরেন সন্ধ্যা হলো, রাত হলো, আকাশের আবার চন্দ্র তারা ফুটলো। তো এইখানে আবার সুন্দর একটা মেমোরি যে আকাশের চন্দ্র তারা ফুটলো, চাঁদ, নতুন একটা জগৎ। আর আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, আমি বিমানে উঠেছি, 4টে বিমানে আমি উঠলাম। তো আমরা যখন বিমানে যাই, বিমানে আমরা জানালা দিয়ে যদি তাকাই, আকাশের মধ্যে শুধু শুধু আকাশ, আমরা যদি আকাশের কোনো সীমা নাই, শুধু আকাশ, আর কিছু দেখা যাচ্ছে না। তো আমি তো মাঝ সমুদ্রে আছি, মাঝ সমুদ্রে চলে আসতে আমার কাছে মনে হচ্ছে যে আমি আকাশে চলে এসেছি। যে চারপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না, পানি আর পানি, আর সমুদ্র বড় বড় ঢেউ, আর রাত হয়েছে, আকাশের চন্দ্র তারা পড়ছে, মানে অদ্ভুত একটা জগৎ। আমার কাছে মনে হয়েছিল যে আমি স্বর্গে চলে এসেছি, এরকম একটা আর কি উপলব্ধি। আরও মজার বিষয় হলো যে আমার সামনে আমার নৌকা ছিল, 4-5 জন ছিল, তারা ওই সমুদ্র থেকে জ্যান্ত একদম তাজা মাছগুলো তারা তুলতেছে। সমুদ্রের যেসব মাছ আমি জীবনে দেখি নাই, যেমন যে কোরাল মাছ, তারপরে আপনার চুরি মাছ, তারপর আর বিভিন্ন রকম সামুদ্রিক মাছগুলো তারা তুলতেছে, নৌকার মধ্যে রাখছে এবং চাঁদের আলোতে এটা মাছগুলো ঝিকিমিকি করছে। তো এইগুলো দেখছি শীতের রাত, এলো আমার দেখা আর কি সেরা মুহূর্ত। আর এখানে একটা মজার গল্প যদি বলি অ্যাডভেঞ্চারের দিক দিয়ে, ওইখানকার যে জেলেরা তারা মাঝে ভুলে যায়, এই ভুলে সমুদ্রের মাঝখানে তারা হারিয়ে যায়, অনেকে এরকম দুর্ঘটনা ঘটে। ওই দিন তারাও এরকম একটা দিক ভুলে গেছে, তারা বলতেছে তারা দিক পেতেছে না সমুদ্রের মধ্যে। তো পরে আমার ফোনে নেট পাইছিল, যার কারণে আমি দিক দেখাইতে পারলাম। আমরা চলে যাচ্ছিলাম শাহপুরী দ্বীপের দিকে। তো আবার এখানে ভয়াবহ ঘটনা হলো যে আবার 3টা-3:30টার দিকে কী হলো, শীতের রাত, আমার চোখের মধ্যে পানি পড়ছে, আমি কিছু ঘুমাচ্ছিলাম। তো আমি ভাবছিলাম তো কুয়াশা, কিন্তু আমি তাকিয়ে দেখি না, আমাদের নৌকার মধ্যে সাগরের ঢেউ বাইরে পানি পড়তেছে এবং 2 জনে পানি সেচতেছে। এখন তো ভয়াবহ বিষয়, আমি জীবনের প্রথম সাগরে আসলাম, আর আমাদের লাইফ জ্যাকেট মাত্র মানুষ আমরা 5-6 জন, 2টা মাত্র লাইফ জ্যাকেট এরকম। এখন তো আরও ভয়াবহ অবস্থা, আর আমার ফোনে নেই চার্জ, 2%, 1% এরকম চার্জ। তো আর কী করার, শেষ খবরটা আমি ছবি তুলে ফেসবুকে একটু জানিয়ে রাখলাম। অনেকে আবার ফোন দিল ওই অবস্থায়, আমার ফোন তো অফ হয়ে গেছে। তো এইভাবে আর কি আল্লাহ করতে করতে আমরা অবশেষে আর কি ফিরি ঘাটে। এলো মানে ওইখানকার জেলেদের জীবনযাপনটাকে সরাসরি জানার জন্য, আমি যে লিখবো জানার জন্য আমি এই গল্পটা তৈরি হলো, গেলাম, জানলাম। এলো সেন্ট মার্টিনের গল্প। আর সেন্ট মার্টিন অনেক সুন্দর, সেন্ট মার্টিন আপনারা যাবেন, কক্সবাজার। আর পাহাড়ে ওঠা তো মজার, আমি চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম, চট্টগ্রাম সবচেয়ে বড় পাহাড়, 2.5 ঘন্টা সময় লাগছে। এই আর কি গল্প, মানে আমার প্রতিদিনের যাত্রাপথে বৈচিত্র্য আছে, মানে নতুন রাস্তা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি, এর মাধ্যমে নতুন এক আমি যে বিকাশ, মানসিক যে বিকাশটা। সুন্দরবন আমি যাইনি, সুন্দরবন এবার যাবো, আমি মেন রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম, এবার যাবো ইনশাল্লাহ। সাতক্ষীরা, হ্যাঁ আমি তো সব জেলাইতে গিয়েছি। সাতক্ষীরার এই যে এখানে তো ফার্ম ইয়েগুলো বেশি সুন্দর। এর কি আমার সংক্ষিপ্ত বলবো, বৃষ্টি বোধ থেমে গেছে না? হ্যাঁ, ওনাকে আচ্ছা উনি প্রশ্ন করলেন যে আমি যে বের হলাম, এই ক্ষেত্রে আমার ফ্যামিলিগত যে বাধাগুলা ছিল, এবং আমরা এখানে যেই 64 জেলা ভ্রমণ করি না কেন বা বিশ্ব ভ্রমণে বের হয় না কেন,
আমাদের ফ্যামিলি এটা মেনে নেবে না যে আমার ছেলে সাইকেলে বা পায়ে হেঁটে সারা দেশটা ভ্রমণ করুক, এটা কারো ফ্যামিলি মেনে নেবে না। তো এই ক্ষেত্রে হলো আপনার যে আগ্রহ, এক্ষেত্রে ধরেন আমার ক্ষেত্রে আমার মা রাজি ছিল, বাবা রাজি ছিল না, এইভাবে বের হলাম। তারপরে ধরেন বিভিন্ন পত্রপত্রিকা আমাকে নিয়ে লেখালেখি করলো। এখন ধরেন আমার আব্বা আমার ধারণা যে এই ছেলে ওরে দিয়ে যে ভ্রমণ বই পড়া এটা ছাড়া তারা অন্য কিছু তারা দিয়ে হবে না। তো এখন মোটামুটি মেনে নিছে। ওইভাবে শুরুটা ওইভাবে করতে হয়, কোনো বাবা মা এটা মানবে না। আর কারো কোনো প্রশ্ন? এই আর কি আমার মজার গল্প আর কি। বর্তমান তো আছি নতুন অ্যাডভেঞ্চার, আপনি বলছিলেন যে ভালো লাগে, অ্যাডভেঞ্চারে আছি প্রতিদিন। যে আগামীকাল আমি কোথায় থাকবো বা কী কী অভিজ্ঞতা নেবো আমার কোনো ধারণা নেই, সরাসরি গিয়ে নেবো সব। পথের মধ্যে তো অনেক কিছু হতে পারে। তো ধন্যবাদ আপনাদেরকে, বৃষ্টির সুবাদে অনেক কথাবার্তা হয়ে গেলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ ভাইকে, থ্যাংক ইউ।